সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একই সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপির নির্বাচনী ইশতেহারে গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধের সমন্বিত বাস্তবায়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি আইনের শাসন, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই অর্থবছরে প্রাথমিক বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ 2 লক্ষ শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, শুধু স্কুল ড্রেসই নয়, মাননীয় স্পিকার, স্কুল ড্রেসের পাশাপাশি আমরা বাচ্চাদেরকে বাংলাদেশে তৈরি, আমাদের একসময় যে সোনালী আঁশ বলতাম, সেই জুট থেকে, পাট থেকে তৈরি আমরা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব এবং একই সাথে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা জুতো সরকার থেকে দেব, জুতাও দেওয়ার চেষ্টা করছি। অন্যদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের নতুন ভাড়া আগামী বৃহস্পতিবার নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার সচিবালয়ে যানবাহনের ভাড়া সমন্বয় নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। তিনি জানান, বৃহস্পতিবারের মধ্যে ভাড়া বৃদ্ধির বিষয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে পরিবহন খাত ও যাত্রী উভয়ের স্বার্থ বিবেচনায় রাখা যায়। আন্তর্জাতিক সংকট চলছে, চ্যালেঞ্জও চলছে, ডেফিনেটলি আমাদের সরকার সেটাকে ভালোভাবেই মোকাবেলা করছে। কিছু প্রবলেম হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে যে সবকিছু ঠিক রাখতে আমরা সক্ষম হয়েছি। এবং আমাদের যে সমস্ত দেখা যাচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে অথবা বন্দর ব্যবস্থাপনার যে সমস্ত লাইটার জাহাজ যেগুলি পণ্য খালাসের জন্য সার্বক্ষণিক কাজ করতে হয়, তাদের যে ডিমান্ড আছে সেই ডিমান্ডটা আমরা সপ্তাহে 2 দিন আপিল ও হাইকোর্ট বিভাগ ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সুপ্রিম কোর্ট চত্বর। মিছিল সমাবেশ শেষে আইনজীবীরা ঘোষণা দিয়েছেন, বুধবারের মধ্যেই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহস্পতিবার থেকে কালো পতাকা মিছিল সহ লাগাতার আন্দোলন শুরু হবে। বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল শেষে সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার মোকসেদুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদুল্লাহ, অ্যাডভোকেট আনিসুর রহমান বিশ্বাস রায়হান, ব্যারিস্টার আশরাফুল ইসলাম সহ আরও অনেকে। বক্তারা বলেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে ভার্চুয়ালি কার্যক্রম পরিচালনা বিচারের নামে প্রহসন এবং এটি অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যদিকে নেত্রকোনার কেন্দুয়ার জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সোমা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছেন। গুরুতর আহত 7 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার বেলা 11টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সোমা আক্তার ওই গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। তার 1.5 বছরের একটি শিশু সন্তান রয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একই গ্রামে নূর ইসলাম ও প্রতিবেশী শাহিন মিয়ার সঙ্গে বাবুল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে শাহিন ও বাবুল তাদের লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে এসকেভেটর দিয়ে মাটি কাটতে গেলে নূর ইসলামের লোকজন বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আগামী 3 মে থেকে ধান, চাল ও গম সংগ্রহ অভিযান শুরু করতে যাচ্ছে সরকার। চলতি বোরো মৌসুমে মোট 18 লাখ টন ধান, চাল এবং 50,000 টন গম সংগ্রহ করা হবে। এই সংগ্রহ কার্যক্রম চলবে 31 অগস্ট পর্যন্ত। বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এফপিএমসি সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সভায় খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারিও উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, বাজার পরিস্থিতি, কৃষকের স্বার্থ এবং সরকারি মজুদ সব বিবেচনায় নিয়ে এই সংগ্রহ পরিকল্পনা করা হয়েছে। এবছর সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে বোরো ধান প্রতি কেজি 36 টাকা, সিদ্ধ চাল প্রতি কেজি 49 টাকা। জাতীয় চাহিদা 4 কোটি কত লক্ষ মেট্রিক টন? 24 লক্ষ মেট্রিক টন। আর আমাদের যে প্রোডাকশন সেটা কাছাকাছি, আমাদের ঘাটতি নেই। আমাদের যে আবহাওয়া রিপোর্ট সেই অনুসারে এখনো পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নেই। সেই হিসাবে আমরা আমাদের লক্ষ্যমাত্রার চাইতেও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। সরকারিভাবে আমাদের যেটা মজুদ রাখতে হয় সেটা আমরা রাখি, নিরাপত্তা মজুদ অবশ্যই রাখতে হয়, সেটা রাখি।
অন্যদিকে যশোরে পারিবারিক কলহ ও শাসন বিবাদের জেরে শাশুড়িকে গলা কেটে হত্যা করেছে পুত্রবধূ মরিয়ম বেগম। বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারের তথ্য জানান। হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র, একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এর আগে মঙ্গলবার গভীর রাতে যশোর শহরের বেজপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে বস্তাবন্দি অবস্থায় নিহত সকিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনা আবারও সামনে এসেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার UKMTO জানিয়েছে, প্রণালীতে একটি কন্টেইনার জাহাজে IRGCর গানবোট থেকে গুলি চালানো হয়েছে। আক্রান্ত জাহাজটি গ্রিসের পতাকাবাহী এপামিনোন্ডাস BBC ভেরিফাইয়ে এ তথ্য নিশ্চিত করেছে। জাহাজটির ক্যাপ্টেন দাবি করেছিলেন UKMTO কোনো রেডিও সতর্কতা দেয়নি। তবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সংশ্লিষ্ট বার্তা সংস্থা নূর নিউজ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, জাহাজটি ইরানি সশস্ত্র বাহিনীর দেয়া সতর্কবার্তা উপেক্ষা করেছিল। UKMTO জানিয়েছে, ওমানের উত্তর পূর্বে 15 নটিক্যাল মাইল দূরে এই হামলা ঘটে এবং এতে জাহাজের ব্রিজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, হরমুজ প্রণালী অতিক্রমের সময় তৃতীয় একটি পণ্যবাহী জাহাজও আক্রান্ত হয়েছে। পানামার পতাকাবাহী MSC ফ্রান্সেস্কা জাহাজটি প্রণালী থেকে দক্ষিণে ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় ইরান উপকূল থেকে প্রায় 6 নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয়। ভ্যানগার্ডের তথ্যমতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জাহাজটিকে সংকেত পাঠিয়ে নোঙর ফেলার নির্দেশ দেয়। রাত পোহালেই পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার 23 এপ্রিল প্রথম দফায় 16টি জেলার 152টি আসনে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফায় 29 এপ্রিল বাকি 8 জেলার 142টি আসনে ভোট হবে। এবারের নির্বাচন কারো কাছে ক্ষমতায় টিকে থাকার লড়াই, কারো কাছে ক্ষমতা দখলের সুযোগ, আবার কারো কাছে অস্তিত্ব রক্ষার সংগ্রাম। কে জিতবে, কে বিরোধী দলের ভূমিকায় থাকবে তা নিয়ে জল্পনা থামছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের অঙ্ক কখনোই সহজ নয়। কখনো ইস্যু ভিত্তিক, কখনো প্রার্থী নির্ভর, আবার কখনো সম্পূর্ণ ভিন্ন সমীকরণে ফল নির্ধারিত হয়। পশ্চিমবঙ্গের এই নির্বাচনী সমীকরণে কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কেউ প্রতিদ্বন্দ্বিতা করছেন, কেউ করছেন না, এমনকি কেউ কেউ রাজ্যের বাসিন্দাও নন, তবুও তারা নির্বাচনে প্রভাব ফেলছেন। এই প্রভাবশালী ব্যক্তিদের তালিকার শীর্ষে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে প্রায়ই বলতে শোনা যায়, রাজ্যের 294টি আসনেই তিনি নিজেই প্রার্থী। তার দলও তাকে এক এবং অদ্বিতীয় নেত্রী হিসেবে তুলে ধরে। 4 দশকেরও বেশি সময় ধরে সংসদীয় রাজনীতিতে সক্রিয় মমতা 2011 সালে 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে প্রথম নারী মুখ্যমন্ত্রী হন এবং তখন থেকেই টানা ক্ষমতায় আছেন। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে 1-0 ব্যবধানে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ নারী দল। তবে দ্বিতীয় ম্যাচে সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। এবার বাংলাদেশকে 4 উইকেটে হারিয়ে সিরিজের সমতায় ফিরেছে সফররত শ্রীলঙ্কা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে আগামী শনিবারের তৃতীয় ও শেষ ওয়ানডেতে। 166 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। মাত্র 5 রান করে সাজঘরে ফেরেন ওপেনার হাসিনী পেরেরা। আরেক ওপেনার ইমেশা দুলানি করেন 8 রান। তবে আগ্রাসী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন অধিনায়ক চামিরা আতাপাতু। 39 বলে 40 রানের ইনিংসটি তিনি সাজান 8টি চারে। এবার ফুটবলের খবর। বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর সান্তিয়াগো বার্নাব্যুতে ক্ষোভ উগরে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের সমর্থকরা। বিশেষ করে দুও শুনতে হয়েছিল দলের 2 তারকা ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এমবাপেকে। তবে সমালোচনার জবাব মাঠেই দিয়েছেন তারা। আলাভেসের বিপক্ষে 2-1 গোলের জয়ে রিয়ালকে স্বস্তি এনে দিয়েছেন এই 2 ফরওয়ার্ডই। মঙ্গলবারের এই জয় লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে রিয়াল। আজ রাতে সেল্টা ভিগোর মুখোমুখি হবে কাতালানরা, যেখানে জিতলে আবারও 9 পয়েন্টে এগিয়ে থাকবে বার্সা। আলাভেসের বিপক্ষে ম্যাচে ডিফ্লেক্টেড শটে রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। এরপর দূরপাল্লার দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র।